আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা পড়তে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব। সো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটি বোঝার জন্য কি করতে হবে তা আমি বলি। ভার্বের কোর্সটি করতে হবে। আমি ভার্বের একটি প্লেলিস্ট দিয়েছি। যেহেতু আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছি, কারণ রাইট ফর্ম অফ ভার্বে আমাদের ভার্বের যে কারেক্ট ইউজটা সেটা লিখতে হয়, এবং তার জন্য অবশ্যই আমাদেরকে ভার্বের ক্লাসটি করতে হবে। কারণ রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে ভার্বের কারেক্ট ফর্মটা লেখা। সো ভার্বের যে কোর্সটা আছে প্লেলিস্টে, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে, মোট 5টা ক্লাস দেওয়া আছে, অবশ্যই করতে হবে যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বে ফুল নাম্বার পেতে চাই। আর যদি না পাওয়ার ইচ্ছা থাকে তাহলে না করলেও হবে। নেক্সট, টেন্সের 3টি ক্লাস করতে হবে। টেন্সের 3টি ক্লাস করতে হবে, তার কারণ হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে তো আমাদের টেন্স আছে, টেন্স থাকা মানে কি সেখানে ভার্বও থাকা। সো রাইট ফর্ম অফ ভার্ব তো শিখাই লাগতেছে। সো রাইট ফর্ম অফ ভার্ব শেখার জন্য অবশ্যই টেন্সও শিখা লাগতেছে। ঠিক আছে, এবং সেই টেন্সের ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুলস বলা হয়ে গিয়েছে, যেটা হয়তো আপনারা অনেকেই অজানা। অবশ্যই টেন্সের ক্লাসগুলো করে নেবেন। নেক্সট হচ্ছে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের মোট 5টা ক্লাস দিয়েছি, সেই 5টা ক্লাস করে ফেলবেন। সেই ক্লাসগুলো ছাড়া আসলে রাইট ফর্ম অফ ভার্ব প্রায় ইম্পসিবল। ঠিক আছে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে যা পড়েছি তার সবগুলাই কমপ্লিটিং রাইট ফর্ম অফ ভার্বে আছে। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে যা পড়েছি তার সবগুলোই আছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বে। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের একটি ক্লাস দিয়েছি, সে ক্লাসটি করলে ভালো হয়। ভয়েসের ক্লাস দেওয়া হয়নি, কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বে ভয়েসও থাকে। ঠিক আছে, আপনারা যারা ভয়েস পারেন তার জন্য ভালো, না পারলে আমি অবশ্যই দিব। এবং হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, সো রাইট ফর্ম অফ ভার্বটা হচ্ছে সকল গ্রামারের সংমিশ্রণ। ঠিক আছে, যদি আমরা সবগুলো গ্রামার ভালো করে পারি তাহলে রাইট ফর্ম অফ ভার্বেও কোনো সমস্যা হবে না। প্রথম যে রুলসটা পড়বো সেটা হচ্ছে নিডস দিয়ে। আমি যে রুলসগুলো পড়াইনি রাইট ফর্ম অফ ভার্বের সেগুলো এখন পড়াবো। ঠিক আছে, বাকিগুলা আমি দিয়েছি। সো এটা হচ্ছে পার্ট 1 রাইট ফর্ম অফ ভার্বের। নিডস ভার্ব প্লাস আইএনজি, নিডস দিয়ে টু বি ভার্ব 3। ঠিক আছে, আমরা দেখতে পেলাম এখানে আমি নিডসের 2টি রুলস লিখেছি। প্রথম যে রুলস সেটা হচ্ছে দ্য গ্রাস নিডস কাটিং, অর্থাৎ ঘাসগুলোর কাটা প্রয়োজন। ঠিক আছে, সো নিডসের পরে যদি কোনো ভার্ব থাকে, এখানে কাটিংটা হচ্ছে আমার ভার্ব। সো এই কাটিংয়ের সাথে আমার ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে। আবার দেখুন, দ্য গ্রাস নিডস টু বি কাট। সো নিডস টু বির পরে আমার ভার্ব 3 হয়। এখানে এই কাট হচ্ছে আমার ভার্ব 3। ঠিক আছে, কাট কাট কাট, এটা প্রেজেন্ট ফর্মও কাট, পাস্ট ফর্মও কাট, আবার পাস্ট পার্টিসিপাল ফর্মও কাট। ঠিক আছে, এটা ইররেগুলার ভার্ব। দ্য টেলিভিশন নিডস রিপেয়ারিং। সো দেখতে পাচ্ছেন ভার্ব প্লাস আইএনজি আর নিডস টু বি রিপেয়ার্ড, দেখতে পাচ্ছেন ভার্ব 3। ঠিক আছে, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। সো এখন দেখব সাবজেক্ট প্লাস বি প্লাস ইন নিড অফ প্লাস নাউন। ইন নিড অফটা নিডসের মতোই। ঠিক আছে, কিন্তু এখানে শুধু রুলসটা একটু ডিফারেন্স। মনে রাখবেন যে ইন নিড অফ এর আগে ইজ হইতে পারে, ওয়াজ হইতে পারে, বি ভার্ব, যে কোনো বি ভার্ব বলতে কি বোঝায়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যে কোনো বি ভার্ব এখানে বসতে পারে। সো বি ভার্বের জন্য কোনো নির্দিষ্ট রুলস নেই, যে কোনো কিছু বসতে পারে, ইজ বসতে পারে, ওয়াজ বসতে পারে। ঠিক আছে, আর মনে রাখবেন যে ইন নিড অফ এর পরে সবসময় নাউন হয়। সো এখানে যে মানিটা, এটা হচ্ছে নাউন, রিপেয়ারটাও নাউন, ভলান্টিয়ার্সও নাউন। সো কি বললো,
জিল ইজ ইন নিড অফ মানি। সো জিলের কি প্রয়োজন? টাকা প্রয়োজন। সো আমরা যদি এটাকে আগের রুলসের মতো করে করি, দেখুন এখানে নিডস, ঠিক আছে, আগের রুলসের মতো করে করি, দেখুন নিডস দিয়ে, তাহলে কীভাবে করবো? আগের রুলসের মতো করে করলে দেখুন জিল ইজ ইন নিড অফ মানি ছিল, আমরা লিখবো জিল নিডস মানি। যেহেতু ইজটা আমার প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমরা শুধুমাত্র নিডস দিয়ে করতে পারবো। যদি এখানে থাকতো ওয়াস, তাহলে এখন ওয়াস ছিল, তখন আমরা দিলাম নিডেড। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যদি ইন নিড অফ এর পরে থাকবে সবসময় আমাদের নাউন, ঠিক আছে, ইন নিড অফ এর পরে সবসময় আমার থাকবে নাউন। সো এখানে আমাদের রিপেয়ার, পুরো ওয়াজের পরে ইন নিড অফ, এসব মানে ইন নিড অফের পরে এই যে এটা ভলান্টিয়ার্স হচ্ছে আমাদের নাউন। এখন জিল ইজ ইন নিড অফ মানি, জিলের টাকার প্রয়োজন। ঠিক আছে, দেখুন জিল নিডস মানি, আমি এখানে মিনিংটা লিখে দিয়েছি। দেখুন দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার। সো রুফটা কি প্রয়োজন? রিপেয়ারের প্রয়োজন। সো ইন নিড অফ এর পরে আমাদের রিপেয়ারটা এখানে কিন্তু ভার্ব না, এটা হচ্ছে আমাদের নাউন। কিন্তু আমাদের যে নিডস আছে, নিডসের পরে যদি ভার্ব থাকে তাহলে হবে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু খেয়াল করুন এখানে যে নিডসের পরে এটা কি আছে, এটা কিন্তু ভার্ব না, এটা হচ্ছে আমাদের নাউন। মানিটা এখানে নাউন। ঠিক আছে, জিল নিডস মানি, এখানে এই মানিটা হচ্ছে আমাদের নাউন, মানিটা হচ্ছে আমাদের নাউন। আর কি দেখুন, দ্য অর্গানাইজেশন ওয়াজ ইন নিড অফ ভলান্টিয়ার্স। সো এই অর্গানাইজেশনটার ভলান্টিয়ারের দরকার ছিল। ঠিক আছে, সো কি বুঝতে পারলাম? এখানে বি যে ভার্বটা, ভার্ব যে কোনো ভার্ব হতে পারে। ঠিক আছে, সো রাইট ফর্ম ভার্বে এই বিষয়টা মনে রাখলে হবে। অ্যাজ ইফ, অ্যাজ দো এর মিনিং হচ্ছে যেন। হি ওয়ার্কস অ্যাজ ইফ হি স্টাডিড মডেলিং। এটা অনেক সহজ, তেমন কিছুই নেই। যদি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ পাস্ট সিম্পল হয়, প্রেজেন্ট সিম্পল হয়, ওয়ার্কসটা হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ সাবজেক্টের পরে যদি আমাদের, অর্থাৎ এখানে দেখুন হি ওয়ার্কস, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আর হি স্টাডিড এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল। সো অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, পরে হবে পাস্ট সিম্পল। খুব সহজ একটা রুলস। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। সে হাঁটছে, সে এমনভাবে হাঁটছে, এখানে অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, এমনভাবে, অর্থাৎ সে এমনভাবে হাঁটছে যেন সে একটা সে মডেলিং শিখছে। ঠিক আছে, আসলে সে মডেলিং শিখতেছে না, এটার মানে হচ্ছে আসলে সে মডেলিং শিখতেছে না, বাট সে ড্রামা করতেছে, ওরকম কিছু বোঝাচ্ছে। সো বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। সো নেক্সট আমরা দেখবো এখন, হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার রিচ। সে অ্যাক্টস করছে, অর্থাৎ সে এমন অভিনয় করতেছে, মানে এমন ভাব দেখাচ্ছে যে সে খুব, মানে সে বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এখানে খেয়াল করুন অ্যাজ দো, ঠিক আছে, অ্যাজ দোর আগে প্রেজেন্ট টেন্স, পরে পাস্ট টেন্স। দেখতে পাচ্ছেন, অ্যাক্টস হচ্ছে আমাদের প্রেজেন্ট সিম্পল, পরে হচ্ছে পাস্ট সিম্পল। সো কি বুঝলাম? প্রেজেন্ট সিম্পল থাকলে হবে আমাদের পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল থাকলে আমাদের হবে পাস্ট সিম্পল। এবার দেখুন অ্যাজ ইফ এর আগে এখন কিন্তু আর প্রেজেন্ট টেন্স নাই, এখন আছে পাস্ট সিম্পল, তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। দেখুন পরেরটাও সেম, পাস্ট সিম্পল আছে প্রথমে, দেখুন হি লুকড, পাস্ট সিম্পল, পরে পাস্ট পারফেক্ট। নেক্সট, তাহলে পাস্ট সিম্পল থাকলে হবে পাস্ট পারফেক্ট। ব্যতিক্রম কিছু জানি, এখানে ব্যতিক্রম হচ্ছে যদি এই দুইটা রুলস, এই যে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স হবে, পাস্ট সিম্পল থাকলে পাস্ট পারফেক্ট হবে, যদি এরকম রুলস মেনটেন না হয়, যদি এরকম হয় অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স, পরে কোন টেন্স, পরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এরকমও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এটা ভুল হবে না, কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ খেয়াল করুন, প্রথমে প্রেজেন্ট টেন্স, পরে হবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এরকম রুলস হচ্ছে ব্যতিক্রম, তাহলে তখন অর্থটা চেঞ্জ হবে। সম্ভবত
পারহাপস সম্ভবত হি হ্যাজ ফিনিশ, সম্ভবত সে শেষ করে ফেলছে। হি হ্যাজ ফিনিশ দ্য টেস্ট, সম্ভবত সে শেষ করে ফেলছে। বাট এখানে সব কিছুই খেয়াল করুন না, আসলে সে মডেলিং করতোই না, আসলে সে ধনীই না। হি অ্যাক্টস অ্যাজ দো হি ওয়ার রিচ, বাট সে তো রিচ নাই, দেখুন হি ইজ নট রিচ, খেয়াল করছেন, কিন্তু সে ধনী নাই। আর এখানে বুঝাচ্ছে সম্ভবত হি হ্যাজ ফিনিশড, অর্থাৎ সম্ভবত সে শেষ করতে পারে কি টেস্টটা। অর্থাৎ এখানে একেবারে কিন্তু না বলে শেষ করে দিচ্ছে না, ওখানে সব কিছু বলে যে সে মডেলিং, এমন ভাব করে যে সে মডেলিং করে, বাট সে মডেলিং করে না, সে ধনী না। আবার দেখুন হি লুকড অ্যাজ ইফ হি হ্যাড সিন এ গোস্ট, অর্থাৎ সে কোনো গোস্ট দেখেই নাই। আর এখানে দেখুন হি হ্যাড রান 10 মাইলস, সে 10 মাইল দৌড়াইও নাই। সেখানে সব কিছুই নাই, বাট এখানে বলতেছে সম্ভবত সে শেষ করতে পারে পরীক্ষাটি। সো এখানে সে বলতে সম্ভবত পারে, সে একেবারে না বলে নাই, অর্থাৎ এখানে মিনিংটা বোঝাচ্ছে সম্ভবত পরীক্ষাটি সে দিয়ে ফেলেছে, ঠিক আছে। এখন হি লুকড অ্যাজ দো, সো এখানে দেখুন প্রথমটা যদি পাস্ট টেন্স হয়, পরেরটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল হলে পাস্ট কন্টিনিউয়াস। সো এই রুলস দুইটা ব্যতিক্রম, এগুলো পরীক্ষায় ফলো করার দরকার নাই, কিন্তু তবুও এগুলা কি আমার ভুল না, ঠিক আছে। আমরা ফলো করব এটা এবং এটা। হোপ এবং উইশ, হোপ এর যে মিনিংটা সেটা হচ্ছে সম্ভবত ঘটেছে বা সম্ভবত ঘটবে, সম্ভবত ঘটেছে বা সম্ভবত ঘটবে, ঠিক আছে। দ্য ভার্ব হোপ ক্যান বি ফলোড বাই এনি টেন্স, হোপ ফলোড হতে পারে যে কোনো টেন্স দ্বারা, ঠিক আছে। হোপ ফলো হতে পারে যে কোনো টেন্স দ্বারা। উইশ হচ্ছে যেটা ঘটেনি বা অবশ্যই হবে না। দ্য ভার্ব উইশ নট বি ফলোড বাই এনি প্রেজেন্ট টেন্স, সো উইশ কিন্তু প্রেজেন্ট টেন্স দ্বারা ফলো হবে না, প্রেজেন্ট অক্সিলারি দ্বারাও ফলো হবে না, বাট হোপ যে কোনো টেন্স দ্বারা ফলো হবে। নেক্সট, হোপের ব্যবহার। উই হোপ দ্যাট দে উইল কাম, আমরা আশা করি তারা আসবে। সো সম্ভবত ঘটেছে বা ঘটবে, সো এখানে বলতেছে ঘটবে, ঠিক আছে। উই হোপ দ্যাট দে কেম ইয়েস্টারডে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে সম্ভবত ঘটেছে, তারা এসেছে, অর্থাৎ সম্ভবত ঘটেছে। সো হোপ দ্বারা দুইটা মিনিং বোঝায়, একটা হচ্ছে সম্ভবত ঘটবে বা সম্ভবত ঘটেছে, মনে রাখবেন। সো আমরা এখন উইশ নিয়ে পড়বো। উইশ মানে কি বলছিলাম আমরা তখন? উইশ দিয়ে আমরা পড়েছি ঘটেনি বা অবশ্যই হবে না, ঠিক আছে। সো দেখে ফেললাম, এবার আমরা উইশের রুলসগুলো পড়ি। দেখুন সাবজেক্ট উইশ ড্যাট সাবজেক্ট, তারপরে কুড প্লাস ভার্ব, এটাই হচ্ছে উইশের যে রুলটা। সাবজেক্টে পড়ে উইশ ড্যাট সাবজেক্ট, সবসময় মনে রাখবেন যে আমি দেখাই সবসময় সাবজেক্ট উইশ ড্যাট থাকবে, বাট এখানে কুড প্লাস ভার্ব হতে পারে, উড প্লাস ভার্ব হতে পারে, কুড হ্যাভ প্লাস ভার্ব 3 হতে পারে, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি হতে পারে, সিম্পল পাস্ট টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে। সো আমরা এক্সাম্পল দেখি। সো খেয়াল করুন, আই উইশ দ্যাট ইউ কুড কাম, সো কুডের পরে ভার্ব 1 হয়েছে। দেখুন উডের পরে ভার্ব 1 উড স্টপ। আবার দেখুন কুড হ্যাভের পরে বিনটা হচ্ছে আমাদের ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল। দেখুন এখানে ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি, ওয়ারের পরে ভার্ব প্লাস আইএনজি। আবার দেখুন হ্যাডের পরে সিম্পল পাস্ট, সো এখানে হ্যাডটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট, আই হ্যাড, সো ঠিক আছে। আবার দেখুন হ্যাড ওয়াস্ট পাস্ট পারফেক্ট, সো যে কোনোভাবে হতে পারে। সাবজেক্টের পরে উইশ ড্যাট সাবজেক্ট, তারপরে আমরা যে কোনোভাবে পরীক্ষায় আসতে পারে। সো এইভাবে আমরা রাইট ফর্ম ভার্ব করব, ঠিক আছে। কারেক্ট ফর্মটা লিখব। সো আশা করি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আমি পরবর্তী ক্লাসে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের যে পার্ট 2 ক্লাসে, সেখানে আরও অনেক কিছু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। সো আশা করি ভিডিওটা আপনারা দেখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি আরও অনেক ভিডিও করার আগ্রহ পাই।
সো ধন্যবাদ সকলকে।